শেখ হাসিনার বিরুদ্ধে যাচ্ছে, তখন বোঝাই যাচ্ছিল যে এন্ড অফ দ্য ডে এই সরকার টিকবে না। মানে আপনি 18-19 জুলাই 20 জুলাইয়ের পরে মোটামুটি এক ধরনের ভাব তৈরি হয়ে গেছিল যে গণবিক্ষোভ তৈরি হচ্ছে, এবং সেই গণবিক্ষোভটা তৈরি হওয়ার সকল উপাদান সেখানে ছিল। আপনি দেখবেন যে ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, মানে একেবারে যাকে মারলে আমার আপনার হৃদয়টা কেঁপে উঠবে, আপনি তাড়না বোধ করব যে এটা প্রতিরোধ করতে হবে, এখানের জন্য আমাদেরকে কথা বলতে হবে, নামতে হবে। এই ধরনের সকল উপাদান যখন ওই আন্দোলনের মধ্যে ছিল, তখন একটা প্রশ্ন খুব পরিষ্কার ভাবে 20, 21, 22 তারিখের পরে উঠলো, এটা কি আসলে গণ আন্দোলন নাকি এটা জামাত শিবিরের পরিচালনায় একটা নিখুঁত গণ অভ্যুত্থানের দিকে বা গণবিক্ষোভের দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রশ্নটা তখন খুব কম সংখ্যক লোকজন তুলেছেন, কিন্তু তুলেছেন। অনেকেই তখন বিকল্প কোথায়, শেখ হাসিনা থাকবেন না মেনে নিচ্ছি, শেখ হাসিনা চলে যেতে হবে মেনে নিচ্ছি, এগ্রি করছি, কিন্তু বিকল্প কোথায়, এবং সেই বিকল্প কি ফার রাইট উগ্র ডানপন্থীদের হাতে এসে পৌঁছাচ্ছে কিনা না, সেই প্রশ্নটা তুলেছেন। সেই প্রশ্ন যখন ঢাকার মধ্যবিত্ত, ঢাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা, একটা চ্যালেঞ্জ, খুবই অল্প সংখ্যক লোকজন বারবার এই জিনিসটা ফ্ল্যাগ করছেন যে এই সরকার পতনের সাথে সাথে জামাত শিবিরের হাতে বা উগ্র ফার রাইটিস্টদের হাতে এই দেশ চলে যাবে এবং তার মাধ্যমে আরো বেশি বড় বিপর্যয় এই দেশ পড়বে। তখন প্রথমেই আপনি দেখবেন এই লোকগুলা সেটাকে ডিফেন্ড করার জন্য এসেছেন। কিভাবে এসেছেন? 29 জুলাই প্রথমে একটা রিট করা হলো হাইকোর্টে যে পুলিশকে বলতে হবে, আদালত থেকে আদেশ দিতে হবে পুলিশ যাতে গুলি না করে। প্রিয় দর্শক, আইন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন আদালত কখনোই এই ধরনের একটা আদেশ দিতে পারেন না, কারণ পুলিশের আইনে আছে পুলিশ প্রয়োজন বোধ করলে, পুলিশ যদি জননিরাপত্তার প্রয়োজন মনে করে, কোথাও যদি আক্রমণ ঠেকাতে হয় তাহলে সে গুলি করতে পারবে। তার একটা প্রসেস প্রক্রিয়া আছে, কিন্তু তাকে আপনি একেবারে চোখ বেঁধে বলে দিতে পারবেন না যে কোন অবস্থাতে সে গুলি করবে না। তখন কিন্তু গোটা বাংলাদেশে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি ভয়ঙ্কর ভাবে বিটিভি ভবন, সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়ে গিয়েছে, এবং পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করার ব্যাপারে তাদের যে হাত পা বেঁধে দেওয়ার যে উপায়, সেটা আদালতের আসলে নাই, আদালত পারে না। এটা যখন সাধারণ মানুষ জানেন, এটা আইনজীবীরাও জানেন, কিন্তু তারপরও জেডাই খান পান্না, তারপরে ধর মঞ্জুর আল মাতিন, তারপর সারা হোসেন ছিলেন, খুব সম্ভবত অনিক হক বা অভিক হক নামে আরেকজন ব্যারিস্টার আছেন, ওনারা ছিলেন। ওনারা আদালতে গিয়ে এটা রিট করলেন। রিট করার মূল কারণটা হচ্ছে, মূল সিগন্যালটা দেওয়ার কারণটা ছিল যে প্রো 71 মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার মতো লোকজন এই আন্দোলনের সামনে আছেন, তারা এই আন্দোলন করছেন, এবং বাইরে যারা বারবার বলছিলেন যে এটার পিছনে জামাত শিবিরের একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্ল্যান ওয়াইজ আন্দোলনটা হচ্ছে, তাদেরকে তখন ডিমোরালাইজড করে দেওয়া বা তারা যে সিগন্যালটা পাবলিকের কাছে দিচ্ছিলেন সেই সিগন্যালকে বাতিল করে দিল এই জেডাই খান পান্নার মতো লোকজন যখন সেখানের মধ্যে গেলেন। কারণ এর আগ পর্যন্ত যত লোকজন একটু দ্বিধার মধ্যে ছিল, জেডাই খান পান্নার মতো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটকে দেখার পরে লোকজন ভাবলো যে না, এই আন্দোলনে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরাই আছে, এখানের মধ্যে জামাত শিবিরাই। শুধুমাত্র এই এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া এই রিটের আর আসলে কোনো কারণ ছিল বলে আজকে 1 বছর পরে যদি আপনি পর্যালোচনা করেন, ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন যে নাই। কারণ ওনারা যে রিটটা নিয়ে গিয়েছেন তারা জানতেন যে আদালতের পক্ষে এই আদেশ দেওয়া সম্ভব নয়, তারপরে তারা গিয়েছেন তাদের চেহারা দেখানোর জন্য। শুরু হলো সেই 29 জুলাইয়ের সেই রিট, সেটা অবভিয়াসলি গেল, এবং তারই ধারাবাহিকতায় 5 আগস্ট আসলো। আমি সেই আলাপে আপনাদের সাথে না যাই, মায়ের কাছে মাসির গল্প করে লাভ নেই, আপনারা আমার চেয়ে ভালো জানেন। যাই হোক, তার পরবর্তীতে কি হলো দেখেন। তার পরবর্তীতে সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে মূল ব্যবসা যেটা শুরু হলো, সেটা হলো মামলাবাজির ব্যবসা। সবাইকে দোষর বানানো হবে, হত্যা মামলা দেওয়া হবে, 200-300 করে এক একটা লোক এক একটা মামলায় আসামি। এই আসামিগুলো কারা করে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মী, যেগুলো এখন কিছু কিছু এনসিপিতে আছে, কিছু এনসিপির বাইরে আছে, এরা করছে। এদের কেউ কেউ আবার নিজে আহত, সে একই মামলা করছে যে একবার সে চিটাঙ্গে আহত হয়েছে, পরের দিন সে নাকি শ্যামলীতে আহত হয়েছে, 2 জায়গায় চোখ হারাইছে বা পা হারাইছে, মানে একদম বাটি শুরু হয়ে গেল। 300 লোককে আসামি করা হয়। 1 লাখ টাকা করে যদি নেওয়া যায় এদের কাছ থেকে, সবার কাছ থেকে তো নেওয়া যাবে না, ধরেন 100 লোকের কাছ থেকে নেওয়া গেলে এক একটা মামলার ভ্যালু দাঁড়ায় 1 কোটি টাকা মিনিমাম। এদের চাঁদাবাজির বাইরে আমরা দেখলাম আমাদের বিএনপির লোকজনও কিন্তু এইসব চাঁদাবাজি মামলাবাজির মধ্যে, এবং বিভিন্ন ধরনের সিস্টেম শুরু হলো। যিনি নিহত হয়েছেন তার পরিবার হয়তো খুব গ্রামে থাকেন,
খুব প্রত্যন্ত অঞ্চলে ভোলা বা নর্থ বেঙ্গলের কোন একটা জায়গায় থাকেন, তার কাছ থেকে গিয়ে কাগজপত্র এনে, এবং বাদীরা বলছেন আমরা তো কাউকে চিনি না। এই ব্যবসাটা শুরু হলো। এই ব্যবসার ধারাবাহিকতায় মামলা হলো, একটা মামলা মেরাদিয়ায়, সেখানে 21শে অক্টোবর তারিখে 2024-এর মামলা হলো, মুখস্থ একটা 300 লোকের মার্ডার কেস। সেখানে জেডাই খান পান্নার নাম চলে আসলো। আমরা হা হা হু হু করে উঠলাম, রিডি করে উঠলাম, হায় হায় করে কি সর্বনাশ। প্রিয় দর্শক, আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন, যখন এই ধরনের হত্যা মামলা হয়েছে, যার নাম এসেছে, যাকে দেখা গেছে তাকে গ্রেফতার করেছে এবং কাউকে জামিন দেয় নাই। ব্যতিক্রম জেডাই খান পান্না। আমি বলছি না যে অন্যদেরকে জামিন দেওয়া হয় নাই বলে ওনাকে জামিন দেওয়া উচিত হয় নাই, মোটেও তা বলছে না। আমি বলছি ওনার জামিন পাওয়াটা অধিকার, এবং বাকিদেরও অধিকার ছিল, তারা বঞ্চিত হয়েছেন। জেডাই খান পান্না ভাগ্যবান, উনি জামিন পেয়েছেন, খুব ভালো কথা। সেই জামিনের আবেদনের আইনজীবীকে আপনারা যদি একটু খুঁজে দেখেন, যে অনেকগুলো আইনজীবীর নাম আছে, খুব ইন্টারেস্টিং নাম আছে। শিশির মনির। শিশির মনিরকে আপনারা চেনেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, যিনি একজন খুব প্রথিতযশা আইনজীবী এবং খুব ইন্টারেস্টিং মামলা করে থাকেন। যেমন ধরেন, আবরার হত্যা মামলায় উনি স্পেসিফিক 5 জন আসামির পক্ষে মামলা লড়েছেন, ছাত্রলীগের 5 জন, যাদের 5 জনের মধ্যে প্রধান আসামি যে সে আবার 5ই আগস্টের পরে গোপনে কারাগার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, 6 মাস লুকিয়ে রাখা হয়েছিল। এই প্রশ্নগুলো আমরা অনেকবার করেছি, অনেক আলাপ এসেছে। আবরার হত্যার সাথে শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠেছে বারবার। মানে ছাত্রলীগ তো মেরেছে, কিন্তু ছাত্রলীগের কতগুলো গুপ্ত শিবির ছিল, সেই প্রশ্নগুলো এসেছে। সেই শিশির মনির জেডাই খান পান্নার আইনজীবী। জেডাই খান পান্না নিজে একজন খুব প্রথিতযশা আইনজীবী, এবং তিনি আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, এরকম বড় বড় আইনজীবী প্রতিষ্ঠান যেগুলোতে ধরেন কয়েকশো আইনজীবী হয়তো কাজ করে থাকেন, ওনার নিজের একটা বড় চেম্বার, সেখানে অনেক আইনজীবী। ওনার সিনিয়র অ্যাডভোকেটদের মধ্যে অধিকাংশই ওনার বন্ধু বান্ধব, ভালো ভালো আইনজীবীরা, খ্যাতিমান আইনজীবীরা। তিনি নিজেও একজন খ্যাতিমান আইনজীবী। কাউকে পাওয়া গেল না ওনার জামিনে শুনানি করার জন্য। শিশির মনিরকে পাওয়া গেল? এই প্রশ্ন আমি করতে চাই না। একজন বীর মুক্তিযোদ্ধা কেন একজন জামাত শিবিরের ফেস যে উকিল, তার মাধ্যমেই কেন জামিন আবেদন করতে হলো, সেটা তিনি ভালো বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তারপরে কি হচ্ছে দেখেন, তারপরে এই বছর 5 আগস্ট এসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে উনি মঞ্চ 71 বলে একটা সংগঠন তৈরি করলেন। 5ই আগস্টের পরবর্তী বর্ষপূর্তিতেই মঞ্চ 71 বলা যেতে পারে। 1 বছর কেক কেটে উদযাপন না করে মঞ্চ 71 নামে উদযাপন হলো। এর আগ পর্যন্ত জেডাই খান পান্না একজন ভিকটিম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের খুবই বড় ভয়েস হিসাবে উনি একদম একের পর এক মিডিয়া অ্যাপিয়ারেন্স, একের পর এক ইউটিউব অ্যাপিয়ারেন্স, টক শো করে টোরে এটা ব্যাপক কে দেবে আশা, কে দেবে ভরসা, কে দেবে কি আছে না সিরাজউদ্দৌলার ডায়লগের মতো, সেই ডায়লগের মাঝখানে আমরা পেলাম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মাত্র আছেন বাংলাদেশে একজনই, জেডাই খান পান্না। তার ইমেজ যখন সেই উত্তুঙ্গ অবস্থায়, উনি 5 আগস্ট 2000 মানে এই বছর কি করলেন, এটা মঞ্চ 71 নামে একটা সংগঠন করলেন, প্রেস বিজ্ঞপ্তি দিলেন, এবং সেখানে তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। যখন প্রথম আলো তাকে জিজ্ঞেস করেছে, তিনি বলেছেন যে যেখানে 71-এর উপর আঘাত আসবে সেখানেই আমি দাঁড়িয়ে যাব, প্রয়োজনে একা পোস্টার ব্যানার নিয়ে দাঁড়াবো। এই ডেডিকেশন। এই ডেডিকেশনের পরে প্রথমে যে গুজবটা রটলো যে তিনি এবং কামাল হোসেনের নেতৃত্বে 15ই আগস্ট 32 নম্বরে ফুল দিতে যাওয়া হবে। এই প্রচারণা খুব ভালোভাবে চলছিল। মঞ্চ 71 নামে একটা ফেসবুকের পেজ জেডাই খান পান্না নিজে শেয়ার করেছেন। আমি আনফরচুনেটলি সেটা স্ক্রিনশট তখন রাখি নাই, এখন দেখলাম ওনার প্রোফাইলে সেটা নাই। শেয়ার করেছেন, এবং এইটা এক ধরনের বিরাট হই হই রই রই ভাব চলে আসলো। যখন হই হই রই রই ভাব চলে আসে, তখন আমি অনেক আওয়ামী লীগের লোকজন যাদেরকে চিনি, আমি তাদেরকে বলছি ফাঁদে পা দিবেন না, আপনারা ওইখানে গেলে কিন্তু প্যান দেখাবেন, বাংলা কথা পরিষ্কার, আপনি জান দিয়ে দিবেন, মায়ের মারা যাবেন। দেখলাম বিভিন্ন গ্রুপে টুপে এবং যারা ফেসবুকে আমাকে ফলো করেন আওয়ামী লীগের লোকজন, তারা জান দিয়ে দেবো এবার হয়েছে, তাহলে এটা কিছুই হবে না। যাই হোক, পরবর্তীতে উনি 7 আগস্ট না 8 আগস্ট দেখলাম ফেসবুকে বলছেন যে না এটা কোনো কথা না। 10 আগস্ট উনি একটা ফেসবুক ভিডিও বার্তা দিয়ে বললেন সবাই যে যার অবস্থান থেকে যার অবস্থান থেকে দোয়া খায়ের করেন, 32 নম্বরে যাওয়ার দরকার। 32কে ঘিরে এই বছর 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের ইন্টারনাল যে প্রিপারেশনের জায়গা ছিল, একটা ছিল যে ব্যাপক সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি, তারা যেটা তারা করতে পেরেছেন, বড় বড় নায়ক নায়িকা, গায়িকা, ক্রিকেটার,
খেলোয়াড় অনেকেই 15ই আগস্টের শোক প্রকাশ করেছেন এবং দ্বিতীয় ছিল তাদের এক ধরনের 15ই আগস্ট কেন্দ্রিক 32 নম্বর কেন্দ্রিক একটা পরিকল্পনা ছিল, যেটাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেনের নাম শুনে ইনিশিয়ালি থেমে যায়, ব্লক হয়ে যায় এবং যেটা শেষ পর্যন্ত হয় না। 15ই আগস্ট ডক্টর কামাল হোসেনের নামটা জড়িয়ে যে নিউজটা দেওয়া হলো সেটা যে কোনো ভিত্তি নেই এটা কিন্তু আমরা অনেক আগে থেকে আশঙ্কা করেছিলাম। কিন্তু 15ই আগস্ট জেডাই খান পান্না যে কাজটা করলেন, উনি ফেসবুকে দাবি করলেন যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বললেন আমি গ্রেফতার নই, অ্যারেস্ট নই, কিন্তু আমি গৃহবন্দী। ডিডি করে উঠলাম, ডিডি পড়লো চারিদিক কি বলে একজন বৃদ্ধ সিনিয়র আইনজীবীকে গৃহবন্দী করে ফেললো এই সরকার, ডক্টর ইউনূস সরকারের তো আর মেনে নেওয়া যাচ্ছে না। এই ভিত্তিতে যেটা হলো, যেখানে জেডাই খান পান্নার মতো লোককে গৃহবন্দী করে ফেলেছে 15ই আগস্ট আওয়ামী লীগের চেষ্টা বাতালাল যেগুলোকে মাইল করে খাইতো, একজন রিকশাওয়ালা একেবারেই বেকুব লেভেলের আওয়ামী লীগ কারা কেউ 15ই আগস্টে ওই ঝুঁকিটা নেয় নাই। পরবর্তীতে জেডাই খান পান্না আমাদেরকে জানালেন সেই একই স্ট্যাটাস কারেক্ট করে যে না, ওনাকে কেউ গৃহবন্দী করে নাই, মানে বাইরে থেকে ওনার ফ্যামিলি ওনাকে বেরিয়ে আসতে দেয় নাই। ভালো, এই সেই জেডাই খান পান্না যিনি 10 দিন আগে বীর দর্পে বলেছিলেন যে যেখানে 71-এর উপর আঘাত আসছে সেখানে আমি দাঁড়িয়ে যাবো, প্রয়োজনে একা দাঁড়িয়ে যাবো। উনি একা দাঁড়াতে পারেন নাই। আমি খুব অবভিয়াসলি ধরে নিচ্ছি ওনার পরিবার ওনাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। উনি অনেক বয়স্ক, শারীরিকভাবে সুস্থ নন এবং তারা আসতে দেন নাই। কিন্তু এই কথাটা যদি উনি সকালে বলে ফেলতেন তাহলে হয়তো কথাটা অন্য মানে দাঁড়াতো। কিন্তু তখন উনি যেভাবে নিজেকে গৃহবন্দী দাবি করেছিলেন, পরবর্তীতে দেখা গেল যে ফ্যামিলির বাইরে আসলে ওনাকে কেউ গৃহবন্দী করে নাই। গেল 5ই আগস্টের গল্প, আমরা 15ই আগস্টের গল্প আমরা এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা যাবো 28 আগস্টে, কিন্তু তার আগে আরেকটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে 12ই আগস্ট। 12ই আগস্ট তিনি ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করলেন, আবদার বলাটা ঠিক হবে না, আবেদন করলেন শেখ হাসিনার পক্ষে তিনি মামলা লড়তে চান। ফুটেজ খাওয়া, আমরা যেটাকে বলি কাঁচা ভাষায়, ফুটেজ খাওয়া ছাড়া এটার আর কোনো কারণ আমার অনেক বন্ধু বান্ধব পাইলেন না। যারা বিশেষ করে আইনজীবী যারা আছেন, যারা অনেকে সাথে আমার এমনি ক্যাজুয়াল গল্প হয়, তারা বললেন যে না না এটা তো মামলা শুরু হয়ে গিয়েছে। আর ওই যে কি একজন আছে না খুব হাসে, আমির হোসেন ভাই, অ্যাডভোকেট আমির হোসেন, উনি তো মামলা চালাচ্ছেন, এখানে সুযোগ নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে জেডাই খান পান্না নিজে কিন্তু গিয়ে ট্রাইব্যুনালে এই কথাটা বলেন নাই। এই কথাটা বলেছেন আইনজীবী নাজনীন নাহার। আইনজীবী নাজনীন নাহারকে, আইনজীবী নাজনীন নাহার হচ্ছেন জেনারেল জিয়াউল আহসানের আপন বোন এবং আইনজীবী যিনি ট্রাইব্যুনালে জেনারেল জিয়াউল আহসানের পক্ষে মামলাটা লড়ছেন। খুব উদ্ভট এবং অবাক হওয়ার বিষয় নয়। মানে উনি তো ট্রাইব্যুনালে অন্যান্য ভাবে যোগাযোগ করতে পারতেন, কিন্তু জেনারেল জিয়াউল আহসানের বোনের মাধ্যমে বা ওনাকে যেতে হবে কেন? তখনই একটা আশঙ্কা তৈরি হলো যে যেরকম করে আইনজীবী মামুন রাজসাক্ষী হয়েছেন, এইরকম কোন একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা, যেখানে জেনারেল জিয়াউল আহসানকে পরবর্তী মামলাগুলোতে রাজসাক্ষী করা হবে এবং সেটাকে ডাইভার্ট করার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে জেডাই খান পান্না যদি শেখ হাসিনার আইনজীবী হন হয়তো কোনো এক জায়গায় উপকার আসতে পারে। আমি নিজে আইনের তো প্রসেস প্রক্রিয়া যাই না, কিন্তু এই আশঙ্কার কথাগুলো আমাদের মধ্যে বিভিন্ন সময় ক্যাজুয়ালি আলাপ হয়েছে। আচ্ছা গেল, সেইটাতে তিনি সাকসেসফুল হলেন না। তারপর 28 আগস্ট রিপোর্টেড সিএমবিটি, সেখানে মঞ্চ 71-এর নামে একটা আলোচনা অনুষ্ঠান করা হলো, যেটার মূল উদ্যোক্তা দুজনের একজন হচ্ছেন জেডাই খান পান্না, যথারীতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করা হলো। আমি যথেষ্ট সন্দেহ রাখি ডক্টর কামাল হোসেন আদৌ জানতেন কিনা না যে সেই প্রোগ্রামে তিনি চিফ গেস্ট, এরকম কিছু। বাট যেহেতু ডক্টর কামাল হোসেনের নাম বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, এখানে অনেক লোকজন গেলেন, সিনিয়র লোকজনরা গিয়েছিলেন সেখানের মধ্যে। যাওয়ার পরে অনুষ্ঠান শুরু হলো, অনুষ্ঠানের আয়োজক জেডাই খান পান্না আর ওইখানে নাই। আমরা শুনলাম অনুষ্ঠানে হামলা হয়েছে, যথারীতি মব হয়েছে এবং সেখানে কার্জন স্যার বা আমাদের মুজিবুর রহমান সহ বিশেষ করে লতিফ সিদ্দিকীকে খুবই অপমান করে, অন্যান্য সিনিয়র মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে হামলা করা হয়েছে। খুব উদ্বেগের সাথে আমরা এখানে দেখতেছিলাম জেডাই খান পান্না কোথায় আছেন, উদ্যোক্তা আয়োজক, উনি কি গ্রেফতার হয়েছেন, কি হয়েছে? আমি দেখি উনি ওনার চেম্বারে বসে ফেসবুকে লাইভ করতেন। উনি ভেন্যুতে ছিলেন না, এলাকায় ছিলেন না। এবং তখন আমরা যখন হালকাভাবে এটা নিয়ে প্রশ্ন করলাম যে ব্যাখ্যাটা উনি দেওয়ার চেষ্টা করেন, এই ব্যাখ্যা এই যোগফল আজ পর্যন্ত আমি মেলাতে পারিনি। উনি বলেছেন যে উনার যেতে দেরি হয়েছে, উনি অসুস্থ ছিলেন, স্ত্রী অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন বা কোনো একটা মেডিকেল প্রসেসের মধ্যে ছিলেন। ফেয়ার এনাফ, হতেই পারে, এটা হওয়া খুবই স্বাভাবিক।
আমরা তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি। কিন্তু উনি ওখানে গেলেন এবং উনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন। উনি যখন এলাকায় গেছেন, উনার বাড়ি থেকে জন্য বাড়ি দিয়েছে, উনি ভেবেছেন ট্রাফিক ড্রাগ একটা বাড়ি দিয়েছে, উনি ড্রাগ করেছেন, কিন্তু ওনার ড্রাইভার চালাকি করে ওনাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। ড্রাইভার আমাকে নিয়ে আমার গাড়ি, আমি একটা জায়গায় যাবো, একটা জায়গায় আমি আন্দোলন দেখেছি বা মিটিং দেখেছি, সভা দেখেছি, সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল, মানলাম, চলে গেল। পরবর্তীতে এই যে লতিফ সিদ্দিকী সহ বাকিদেরকে যে গ্রেফতার করা হলো অন্যায়ভাবে 12 ঘন্টা আটকে রেখে, তারপরে তাদেরকে যে গ্রেফতার করা হলো, যেটা এখানে পান না, যিনি মাত্র 2-3 সপ্তাহ আগে বলেছিলেন যে কেউ না দাঁড়ালে উনি একা দাঁড়িয়ে থাকবেন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে। এদের মুক্তির দাবিতে কোন আন্দোলনের জেডাই খান পান্নাকে আমি খেয়াল করি নাই। আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন, ছবিটা বা মন্তব্যের করে তথ্যটা দিয়ে যাবেন। আমি খেয়াল করি নাই। গেল তো তারপরে কি দাঁড়ালো? সম্প্রতি আমরা দেখলাম সাংবাদিক পান্না এবং লতিফ সিদ্দিকী ওনারা দুজন জামিনে মুক্তি পেয়েছেন, এবং সেই জামিনের আবেদন যারা করেছেন অ্যাডভোকেট সারা হোসেন করেছেন, এবং জেডাই খান পান্না রাষ্ট্রপক্ষ জন্য আপিল করতে গেছে। জেডাই খান পান্নার নাম আমি পত্রিকায় দেখেছি এই দুজনের ব্যাপারে। কিন্তু ওইখানে 16 জন গ্রেফতার হয়েছিলেন। বাকিরা কি মুক্তি পেয়েছেন? প্রিয় দর্শক, আপনারা কিছু জানেন? বাকিরা যদি মুক্তি না পেয়ে থাকেন, তাদের কোনো জামিন মুভে কি জেডাই খান পান্না বা অ্যাডভোকেট সারা হোসেনের নাম কোনো পত্রিকায় আপনারা দেখেছেন? বিরাজনীতিকরণের শক্তি, জঙ্গিবাদী শক্তির দোসর সদস্য, এবং যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে, বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে আমাদের বাঙালির গৌরব গাথা অর্জন এবং আমাদের আদর্শ, যে আমাদের যে চেতনা, আমাদের যে মূল্যবোধ, সামাজিক সাংস্কৃতিক যে মূল্যবোধ, সবকিছুকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে, সবকিছুকে পদদলিত করা হচ্ছে। এবং এর পিছনে একটি ভয়ঙ্কর দেশ বিরোধী গোষ্ঠী, ভয়ঙ্কর ষড়যন্ত্র নীল নকশা নিয়ে বাংলাদেশকে বিশ্বসভায় আমাদের যে মর্যাদা, আমাদের যে উচ্চ আসনে পৌঁছে দিয়েছিল আমাদের জনগণের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা, আজকে একটি নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা কারা দখল করেছে? তারা কারা জঙ্গি? তারা কারা সন্ত্রাসী? তারা কারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী? 71-এর যদি আমরা 71 মহান মুক্তিযুদ্ধ, পূর্ববর্তী অবস্থা আর বর্তমান অবস্থা, এই তিনটি পর্যায়ে যদি ভাগ করা যায়, আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে কোথায়? 71-এর পূর্ববর্তী অবস্থা আর পাকিস্তানি হানাদার বাহিনী, তার দোসর এবং তাদের দালালরা একসময় যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন নিয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্পদ লুণ্ঠন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। তারাই আজকে মনে হচ্ছে বাংলাদেশটাকে সেই অপশক্তি গোষ্ঠী এখন দাপিয়ে বেড়াচ্ছে। তাদের জন্য 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন কোনো আইন ছিল না, তারা যা কিছু করেছে সেটাই ছিল। সেই সময় বলা হতো এটা হালাল। সে হালাল হারামের যুগে তখন অপকর্মকে, অন্যায়কে, খুনকে, ধর্ষণকে বলা হতো এটা সঠিক, অথবা ওই ধর্মীয় ভাষায় যদি বলি হালাল। আজকের বাংলাদেশে এই দখলদার ইউনূস ফ্যাসিস্ট সরকারের 15 মাসের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেই একই রকম অন্যায়, অবিচার, জ্বালাও পোড়াও, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হত্যা। আর আওয়ামী লীগের নেতাকর্মী তো গণিমতের মালের মতো। আওয়ামী লীগ করা মানেই হলো অভিশাপ। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করা জায়েজ, খুন করলে কিছু হবে না, বিচার হবে না, বিচার করার কোনো সুযোগ নাই। সেইভাবেই আইনি রাষ্ট্রীয় ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোটাকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে।
তো সেই জায়গায় তো আইনের শাসনের বিন্দু বিসর্গ নাই, অবশিষ্ট নেই। সেই জায়গায় তো বিচার বিভাগের কথা বলার অধিকার নেই। বিচার বিভাগে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, বিচার বিভাগটাকে সম্পূর্ণরূপে হুমকি ধামকির মব সন্ত্রাসীদের কাছে বিচার বিভাগ পর্যুদস্ত। বিচারপতি, প্রধান বিচারপতি, বিচারপতি, কোর্ট এবং জজ সাহেবরা আদালতে বসতে পারেন না, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়। আদালতে আইনজীবীরা ভিকটিমের পক্ষে, রাজবন্দীদের পক্ষে দাঁড়াতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। ভিকটিম এবং রাজবন্দীদেরকেও মব সন্ত্রাসীরা আক্রমণ করে। তার মানেটা কি? এখানে কোনো আইনের প্রয়োজন নেই, আইনের শাসনের কোনোই দরকার নেই, এখানে কোনো অধিকার নেই। এই দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের ভোটারদের, আওয়ামী লীগের সমর্থকদের এবং ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অধিকার নেই। এরকম একটি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলছে। এবং এই যারা নিরাপত্তা দেওয়ার কথা তারাও তো জিম্মি এক ধরনের। কারণ আপনি জানেন যে সম্প্রতি জামাতের চট্টগ্রামের একটি অনুষ্ঠানে চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য জামাত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী তিনি তো প্রকাশ্যে তাদের সমাবেশে বলেছেন যে প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় মামলা দিতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে। এবং উনি এও বলেছেন যে জামাতের নেতাকর্মীরা যেখানে যেই সমাবেশে বা যেই কর্মসূচিতে যাবে পুলিশ পেছনে পেছনে যাবে, প্রোটোকল দিতে হবে। তো এক ধরনের তো তারা জিম্মি করে রেখেছে মনে হচ্ছে, এবং এটা তাদের ভাষাতেই কিন্তু বেরিয়ে আসছে। এটা তো সত্য কথাটাই উনি বলার চেষ্টা করেছেন। উনি তো সত্যবাদী মানুষ, সেরকমটাই উনি যা বলবেন, ওনার জামাতে ইসলামী জঙ্গিরা যা বলবেন সেটা মানতে বাধ্য। এই কথা বলার মূল যে রক্ষককে, পৃষ্ঠপোষককে, তিনি হলেন ডক্টর মোহাম্মদ অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাদের পৃষ্ঠপোষক। ওনারা চান এই সকল এরাই দেশটাকে দাপিয়ে বেড়াবে, এবং নির্বাচনের কথাও বলছে ওনারাই ওনারা যা বলবেন নির্বাচনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই তাদের কথা মতোই চলবে। অর্থাৎ তথাকথিত নির্বাচন করার আয়োজনের প্রস্তুতি হিসাবে তারা এখনই জানিয়ে দিচ্ছে। এটা তো তাদের কর্মকাণ্ড, যেটা 15 মাস যা করতেছে, করে আসতেছে, সেইটার একটা আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। আরো অনেক কিছু নিশ্চয়ই আমরা দেখতে পাবো যদি এই দখলদার সরকার আরো দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকে। যাই হোক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না, বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ মনে করে দেশের শান্তি, স্থিতিশীলতা, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে মানবিক অধিকার, হিউম্যান রাইটস এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই অবৈধ দখলদার সরকার, এই ক্যাঙ্গারু কোর্টের প্রবর্তক, যে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি আদালত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আগের দৃষ্টান্ত, আগের যে রায় ঘোষণা করে দিয়ে, আগেই বলে দিয়ে, নির্ধারণ করে তারপরে সাজা ঘোষণা দেয়, এটা তো একটা প্রক্রিয়া, একটা নামমাত্র নাটকীয়তা, নামমাত্র নাটক করে একটা ক্যামেরা ট্রায়ালের নামে রায় ঘোষণা করে বিচার করে দেওয়া। তো এই দুঃসাহস পায় কি করছে? কারণ রায়ের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁসি চান, উনি ফাঁসি দিতেই হবে। উনি বলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, উনি বলেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি জনগণের ভোটে নির্বাচিত, যিনি জনপ্রিয়, দেশের মানুষের কাছে আস্থার ঠিকানা হিসাবে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে বলা শুরু করেছে, বাংলাদেশের মানুষ এখন তাকে বাংলাদেশে ফিরে আসুক এই আহ্বান জানায়, প্রার্থনা করে। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে ওনার ঠ্যাঙ্গারে বাহিনী দিয়ে, কখনো জামাতে ইসলামকে দিয়ে কথা বলায়, কখনো ওনার প্রতিষ্ঠিত বিতর্কিত দল উনি বানিয়েছেন,
উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি সংবিধানের প্রতি বিদ্যাঙ্গুলি দেখিয়ে উনি যে শপথ নিয়েছিলেন সেই শপথকে কথা উনি ভুলে গিয়ে অমান্য করে উনি দল গঠন করে সে দলের প্রধান পৃষ্ঠপোষক অথবা উনি দলের জনকে পরিণত হতে চান। উনি কখনো বিএনপি নেতাদের সাথে, তাদের কর্মীদের সাথে, সিনিয়র নেতাদের সাথে দেশ থেকে ৭,০০০ মাইল দূরে যেয়ে উনি দেখা করে আসেন। হ্যাঁ, ওনার বান্ধবীদের সাথে নিয়ে, ওনার কোনোই প্রয়োজন ছিল না। এ ধরনের ঘটনা উনি ঘটিয়েছেন। উনি সবাইকেই মূলা খাওয়াতে চান, মূলা দেখিয়ে বেড়াচ্ছেন। তো এগুলো এখন খুবই পরিষ্কার হচ্ছে, এগুলো সবকিছুর পিছনে ইউনূস সাহেবের ভেলকিবাজি চলছে। যেটা নির্বাচন নিয়ে যেই কথাগুলো আপনি বলছিলেন, তো নির্বাচন যদি তাদের যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারা বলছে, সেই নির্বাচন তো যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করতে চায়, সেটি এক ধরনের হয়তো চেষ্টা তাদের মধ্যে আছে। আবার আরেকটি বিষয়ও শোনা যাচ্ছে যে একটি রিফাইন্ড আওয়ামী লীগকে তারা চায় নির্বাচনে। তো আসলে এই ধরনের যোগাযোগ কি আপনাদের সঙ্গে হচ্ছে কিনা, বা যদি আওয়ামী লীগ সভাপতি সহ যাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? ধন্যবাদ। মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, সন্ত্রাস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের, আইন শৃঙ্খলাকারী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, অন্যান্য অনেক ক্ষেত্রে তো এই রক্তাক্ত খুনের জন্য দায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার দোসর। উনি নিজেই গণতন্ত্র, অধিকতর তো গণতন্ত্র দেওয়ার এবং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করেছিল 15 মাসে, উনি প্রমাণ করেছে সকল অঙ্গীকার উনি যা করেছেন এটা উনি মিথ্যাচার করেছেন। উনি ভ্রষ্টাচারী মানুষ, উনি নীতিহীন মানুষ, উনি যা বলেন উনি তা করেন না, এটা উনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন নির্বাচনের নামে আওয়ামী লীগের কে বাদ দিয়ে বাংলাদেশে যে নির্বাচন উনি করতে চান, বাংলাদেশের মানুষ এই নির্বাচন চান কিনা এটা উনি বোঝেন না, খুব ভালো করেই বোঝেন। উনি ভালো করেই জানেন আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল, গণতান্ত্রিক দল। বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন আছে, এবং সবচাইতে জনপ্রিয় নেতা হিসাবে এখনো বাংলাদেশের মানুষের কাছে তার যে মর্যাদা, তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা, এবং সেই আস্থার ভিত্তিতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে মোকাবেলা করার ক্ষমতা ওনার ইচ্ছায় যাদেরকে উনি সরকারে আনতে চান, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চান, তাদের পক্ষে সম্ভব। যেহেতু সম্ভব না, সে কারণেই উনি আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সভাপতিকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে উনি সাজা প্রদান করে, মনে করেন ঘোষণা দিয়ে, নাটক করেই বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। এটা ওনার একটা কাল্পনিক স্বপ্ন, কিন্তু ওনার এই কাল্পনিক স্বপ্ন কখনোই বাস্তবে রূপ লাভ করবে না। কারণ বাংলাদেশের মানুষ যে নির্বাচনে ভোট দিতে পারবে না, অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে তো বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এবং আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার আছে, সেই ভোটাররা তো ভোট কেন্দ্রে যাওয়ার প্রশ্নই আসে না। এবং যখন আমাদের কোটি কোটি সমর্থকরা, নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, করতে পারবে না, তখন কারা নির্বাচন করবে? সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, যারা ভোটার, তারাও যাবে না। সুতরাং 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যদি কোনো নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চান, আর তার তল্পিবাহক তথাকথিত নির্বাচন কমিশন এবং তার এই দখলদার সরকার যাকেই ক্ষমতায় বসানোর জন্য একটি নাটক করার যে চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন,
সেটা তো আসলে সফল হবে না, সেটা হবে বিতর্কিত, সেটা হবে খণ্ডিত নির্বাচন, যে নির্বাচনে প্রত্যাশা বাঙালি জাতি কখনোই করে। আর এটা যদি ওনার ভালো নির্বাচন হয় এবং উনি যে নির্বাচন উনি চাচ্ছেন, সেই নির্বাচন তার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, সেই নির্বাচন তো আর জনমতের রায় প্রতিফলিত হবে না, এবং বাংলাদেশের মানুষ এ ধরনের নির্বাচনকে বয়কট করে। প্রয়োজনে বাংলাদেশের মানুষ এই সকল নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে দিতে হয়, কিভাবে আয়োজনকে ব্যর্থ করে দিতে হয়, এই অভিজ্ঞতা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন আছে, বাংলাদেশের মানুষেরও সেই অধিকার, সেই অভিজ্ঞতা আছে এবং সেই দক্ষতাও আছে। এবং আমি বলতে পারি এর সফলতা, সার্থকতা, যে কিভাবে ইলেকশন প্রতিহত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্থিতিশীলতা এবং গণতন্ত্রের অংশগ্রহণমূলক এবং যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু, এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দেব, এটা আমার অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং আমি যাকে ভোট দিতে চাইব, সেই ভোট যাকে আমি দেব, যেই দলকে দেব, সেই দলেরও নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার দিতে হবে। সুতরাং সেই অধিকার যখন বঞ্চিত করা হবে, সেই বঞ্চিত অধিকারের প্রতিবাদ করা, অধিকার আদায়ের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগের আছে, এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে উচ্চবিত্ত পেশাজীবী সকলেই এই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে এবং প্রত্যাখ্যিত হবে, এবং বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য, স্থিতিশীল রাষ্ট্রের জন্য, স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, অহিংস আন্দোলনের মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, বারবার আঘাতের পর আঘাত করা হয়, বারবার আমাদেরকে মব সন্ত্রাস করে হত্যা করা হয়, আমাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়, আমাদেরকে অন্যায়ভাবে, বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের নেতা কর্মীদের কারাগারে নিক্ষিপ্ত করা হয়, এমনকি কারাগারে অভ্যন্তরে নিরাপদ জায়গা, সেখানেও পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয় বিনা চিকিৎসায়, নিপীড়ন নির্যাতন করে। এবং আজকেও আমাদের দুইজন নেতা দুইটি কারাগারের অভ্যন্তরে মারা যাচ্ছে। এভাবে তো অতীতে আমরা কোনোদিন শুনিনি। প্রতি মাসে, গত 15 মাসে আমাদের 60 জন উপরে নেতা কারা অভ্যন্তরে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকেও এই ধরনের সংবাদ আমরা পেয়েছি, আমি পেয়েছি, এরকম ঘটনা চলছে। সুতরাং এই অপরাধীদের, এই অপরাজনীতিকদের মোকাবেলা করার যে অধিকার বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে, সেটা যেভাবে মোকাবেলা করা দরকার, যেভাবে এই দুষ্টের দমন করা দরকার, যেভাবে অধিকার প্রতিষ্ঠা করার দরকার, সেভাবেই আমরা সহিংসর পথে আমরা যেতে চাই না। কিন্তু আমাদেরকে যদি সহিংসতার পথে বারবার সেই পথেই যাওয়ার জন্য নানা ধরনের পরিস্থিতির প্রতিকূলতার সৃষ্টি করা হয়, তখন তো বাঁচার অধিকার আমাদের আছে। সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ এবং বাঙালি জাতীয়তাবাদী যে চিন্তা, সাংস্কৃতিক এবং আমাদের ধারাবাহিকতা, ঐতিহ্য, শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সকল ক্ষেত্রে আমাদের যে বাঙালি জাতীয় বোধ, সেই বোধের উপরে যারা আঘাত হানবে এবং সেই আঘাত হেনেই যারা দমন করে একটি ভিন্ন সংস্কৃতি আমদানি করার যে চেষ্টা করা হবে, সেই চেষ্টাকে আমরা মোকাবেলা করব। সেটা যে কোনো মূল্যেই আমরা করব।
আসলে আমাদেরকে এই যে আমাদের আওয়ামী লীগের শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বললেন, এর আগে আওয়ামী লীগ লকডাউন, শাটডাউন কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন পর তারা আম কর্মসূচি দিয়ে এবং লকডাউন কর্মসূচি নিয়ে তো মানুষের মধ্যে অনেক সাড়াও পড়ে গেছিল। তো এর পরবর্তীতে আসলে আমরা যতদূর জানতে পেরেছি আপনারা যারা এই মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগের মধ্যে অ্যা আ আছেন, তারা বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে কথা বলে কেন্দ্রীয় নেতৃত্ব, সাবেক সংসদ সদস্য বা গুরুত্বপূর্ণ যারা আছেন তারা নিজেদের মধ্যে কথা বলে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আপনারা কর্মসূচি দিয়ে থাকেন। তো ২-১ দিনের মধ্যেও এরকম ধরনের আলোচনা আপনারা করেছেন আমরা জেনেছি। তো আসলে কর্মসূচি নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের ভাবনা কি? বা আবার তারা আরো কোনো কঠোর কর্মসূচি বা কি ধরনের কর্মসূচি আপনারা চিন্তা করছেন? বা কি ধরনের প্রতিবাদ কর্মসূচিতে আওয়ামী লীগকে দেখা যাবে আগামীতে? ধন্যবাদ। আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের দলের ভিতরে যারা আছে, আপনি জানেন আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ কারাগারের ভিতরে আছে, সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে। আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের বাইরে দিল্লিতে উনি অবস্থান করতেছেন। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে বসবাস করতে পারে না, আত্মগোপনে আছে। সেই অবস্থার ভিতর দিয়েও আমরা যোগাযোগ করতেছি, আলোচনা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের মত নিয়েই, পরামর্শ নিয়েই, তৃণমূলের নেতাকর্মীদের পরামর্শ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে, বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দলের সাথেও আমরা আলোচনা করছি এবং আমরা মত বিনিময় আমাদের চলছে। আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা তৃণমূলের মানুষদের সাথে, নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের বাইরেও যারা সাধারণ মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সাথে উনি মত বিনিময় করছেন। সবকিছু নিয়ে আমরা আগাচ্ছি এবং আমাদের সকলেরই একটা জায়গায় আজকে আমাদের আলোচনার একটা পয়েন্টে আমরা ঐক্যমত্য হয়েছি এবং সবাই দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সেটা হলো নির্বাচনকে ঘিরে না, এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য, অর্থাৎ বিষয়টা এইভাবে যদি বলি, স্টেপ ডাউন ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, এটা হলো আমাদের মূল এবং প্রধান লক্ষ্য। কারণটা হলো যতদিন এই অবৈধ দখলদার রাষ্ট্র ক্ষমতা দখল থাকবে, উনি ক্ষমতা দখল করে থাকবে, ততদিন আমাদের দেশের কোনো শান্তি আসবে না, দেশের মানুষের দুর্ভোগ কষ্ট দূর হবে না। আর রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, কোনোটাই কোনো অগ্রগতি হবে না, বরঞ্চ নেতিবাচক জায়গায় এসে আজকে যেখানে দাঁড়িয়েছে এটা আরো খারাপ জায়গায় যাবে এবং রাষ্ট্রটিকে একটি ভঙ্গুর রাষ্ট্রে বিদেশিদের পদলেহীদের, ওনার বিশ্বস্ত পদলেহীদের স্বার্থ রক্ষার বাইরে দেশের মানুষের কোনো স্বার্থ রক্ষা, দেশের কোন বাংলাদেশের কোন স্বার্থ রক্ষা উনি করবেন না। সুতরাং তাকেই আগে বিদায় দিতে হবে, এটা হলো 1 নম্বর। আর নির্বাচন নিয়ে যে নাটক, এখনো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না উনি কোনো নির্বাচন দিবেন। উনি এটা সবকিছুর নাটক। ধরে নিলাম যদি উনি নির্বাচনের দেওয়ারও যদি চেষ্টা করেন, সেই নির্বাচনটাও কিন্তু উনি পক্ষপাতমূলক নির্বাচন, এটা উনি নিজেই ঘোষণা দিয়েছেন। উনি প্রমাণ করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, এমন ধরেন জাতীয় পার্টিকেও ইলেকশন করতে দিবে না বলে শোনা যায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরকম আরো রাজনৈতিক দল আছে, 14 দল আছে। এরা কিন্তু, এদেরও কিন্তু জনগণের ভিতরে একটা সমর্থন আছে, কম বেশি আছে। এদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করতে চায়, সেই নির্বাচন তো নির্বাচন না, এটা একটা বাংলাদেশের মানুষকে না, বিশ্ববাসীকে, গণতান্ত্রিক শক্তিগুলোকে, যারা বাংলাদেশের বন্ধু অথবা বাংলাদেশের মানে কল্যাণ চান, তাদেরকে ধোঁকা দাও। তো এটা বাংলাদেশে সম্ভব না। এটাই ধোঁকা দিয়ে উনি আমাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করবে, গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে যে জায়গাটিতে আমরা পৌঁছেছি, সেটা হলো আমরা সবার আগে, আমরা সবাই
আমাদের নেত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব, এবং যে কোনো মূল্যে আমাদের এই ঐক্যকে ধরে রাখার জন্য আমরা সর্বাত্মক স্যাক্রিফাইস আমরা করব। আর ইলেকশন এবং অবৈধ দখলদার ইউনূসের পতন এবং রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই ফিরে আনা সম্ভব। সেটা সম্ভব হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা আমাদের পতাকা অথবা আমাদের মধ্যমণি অথবা আমাদের ওনাকে ঘিরেই আমরা সবকিছু করব। যে কোনো সেক্ষেত্রে যদি আমাদের সাগরে ঝাঁপ দিতে হয় আমরা সাগরে ঝাঁপ দেব, যদি আগুনে ঝাঁপ দিতে হয় আমরা আগুনে ঝাঁপ দেব। কিন্তু আমরা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনা, এই তিনটি জায়গাকে আমাদের একাত্ম রেখে একভাবে দেখে আমরা একসাথে কাজ করব। এবং এই জায়গা থেকে কোনো ষড়যন্ত্রই, সেটা রিফাইন আওয়ামী লীগ অথবা ক্লিন আওয়ামী লীগ অথবা আনক্লিন আওয়ামী লীগ যাই করার চেষ্টা করা হোক না কেন, এগুলো করে কোনো লাভ হবে না। আজকে আমাদের নেতাকর্মীরা, এবং আমরা তৃণমূলেও কথা বলছি, এবং আমার মনে হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা আমাদের আরো বেশি শক্তিশালী, তারা তো শক্তিশালী এবং তারা ত্যাগী, নিঃস্বার্থবান, এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করে যদি আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা থেকে আলাদা করার কোনো ষড়যন্ত্র যদি করা হয় কেউ অথবা কোনো তরফ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, সেটা ব্যর্থ হবে, তাতে কোনো লাভ হবে না। এবং যারাও এগিয়ে আসবে তাদেরকে প্রত্যাখ্যান না। আমার মনে হয় আমাদের তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে আরো অনেক কিছু করার জন্য তারা ইতিমধ্যেই তাদের প্রত্যয় ঘোষণা করা হয়েছে। আমি সেই কথাগুলো এইভাবে বলা উচিত না, আমি তো উস্কানি দিতে পারি না। ব্যাপারটা কিন্তু এইরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চক্রান্ত হোক, কূটকৌশল হোক, অথবা যে কোনো লেভেলের কূটকৌশলই হোক না কেন, এই কূটকৌশলে কোনো সফল হবে না। কারণ 1-11 সময় যেমন -2 যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কিন্তু সফল হয়নি। এখন কিন্তু -2 না, এখন হলো -1 যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং -2 যেমন সম্ভব হয়নি, -1 অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে মাইনাস করা বাংলাদেশের মানুষের কাছ থেকে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে, বোদ্ধাদের কাছ থেকে, মেহনতি মানুষের কাছ থেকে যেমন সম্ভব নয়, তার চেয়ে তো বেশি একই কথা বাংলাদেশ আওয়ামী লীগের, তৃণমূলের এবং সর্বস্তরের নেতাকর্মীদের কাছ থেকেও এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। সুতরাং যেটা সম্ভব নয় সে ভাবনা যদি করতে চাকে কেউ না কেউ যদি করে, এটা তার ব্যাপার। আওয়ামী লীগ এটা নিয়ে কোনো ভাববে না, এটা নিয়ে ভাবনার কোনো জায়গা নাই। আমরা পরিষ্কার, আমরা তৃণমূলের আওয়ামী লীগ, সর্বস্তরের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ এবং শ্রেণী পেশার মানুষরা মনে করে শেখ হাসিনার নেতৃত্বেই, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য নিরাপদ একজন নেতা। তার সক্ষমতা আছে, তার দক্ষতা আছে, তার সততা আছে। তিনি আমাদেরকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা তার নেতৃত্বেই প্রতিষ্ঠা সম্ভব। সুতরাং আপনি দলের যে কথা বলছেন, দলের সভাপতি শেখ হাসিনাকে ছাড়া আপনারা কোনো নির্বাচনে যাবেন না, বা তাকে ছাড়া আপনারা আওয়ামী লীগকেও চিন্তা করতে পারেন না। আসলে আওয়ামী লীগ এত পুরনো একটি রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এরকম একটি পুরনো দলে একজন সভাপতি যিনি ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত, তাকে ছাড়া আপনারা মানে কোনোভাবেই কল্পনা করতে পারছেন না, মানে এটি কেন? কারণটা হলো এইটা যে আদালত এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা তো একটা ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যমূলক, প্রতিহিংসা পরায়ণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, জবর দখলকারী। রক্তক্ষয়ী যে আক্রমণটা করেছিল 2024 সালের 5ই আগস্ট,
সেদিন তো তাকে হত্যা করাই ছিল তো মূল টার্গেট। তাকে হত্যা করে উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে বসবেন, সেটা ব্যর্থ হয়েছে। এখন তাকে রাজনৈতিকভাবে হত্যা করা, তাকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং আওয়ামী লীগের অর্জন গৌরব গাথাগুলোকে ধ্বংস করা, এগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অংশ, তার কাজের অংশ হিসেবেই এইভাবে এগুলো হয়ে আসছে। তো সেই জায়গাতে আমাদের নেতাকর্মীরা পরিষ্কার বুঝতে পারছে, আওয়ামী লীগের মানুষরাই শুধু না, সব দলের মানুষরাও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি। তারা মনে করেন শেখ হাসিনাকে এই ভুয়া মামলা দিয়ে, এই ক্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে, সাজা দিয়ে শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার কিছুই করতে পারে। এটা একটা সাজানো, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এই মামলা নিয়ে বাংলাদেশের মানুষ, হ্যাঁ আমরা মর্মাহত, আমরা কষ্ট পেয়েছি, সারা দেশের মানুষ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, মর্মাহত। এই ধরনের এত বড় জঘন্য অন্যায়, বেআইনি কাজটা এই মেটিকুলাস ডিজাইনের জনক, মব সন্ত্রাসের জনক, দখলদার ইউনূস সাহেব এই কাজটি করলো। তার জনপ্রিয়তা এখন আর অবশিষ্ট কিছু নেই। কারণটা হলো এই বঙ্গবন্ধু কন্যাকে এই রায় দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে প্রকারান্তরে মানুষের ভালোবাসার জায়গাটা, আন্তরিকতার জায়গাটা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার জায়গাটা কিন্তু আরো তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে। মানুষ বুঝতে পেরেছে এই প্রতিহিংসা পরায়ণ, দেশ ধ্বংসকারী, একে বিদায় করাই এখন উপযুক্ত সময়। সেই বিবেচনায় মানুষের দুঃখ কষ্ট আছে, আমাদেরও আছে। তারপর আমাদের নেত্রী কিন্তু খুব পরিষ্কার ভাবে বলেছে, আই ডোন্ট কেয়ার। কি কারণে? এটা কোনো বানোয়াট ভোগাস আদালত বাংলাদেশের। এবং সে বলছে আল্লাহ যেখানে মৃত্যু রেখেছে, যখন মৃত্যু হবে সেটাই তো আমরা মেনে নেব। এই উনার স্বাভাবিক মৃত্যুর এবং আল্লাহর হুকুমের মৃত্যু উনি হবে, সেটা তার প্রতি উনি তো সবসময় আস্থাশীল, বিশ্বাস করেন। উনি একটা ধার্মিক মানুষ। উনি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায়, ইউনূসের ইচ্ছায়, ইউনূসের ফাঁসির কাস্টে ঝোলাতে তো উনি বিশ্বাস করেন না এবং তোয়াক্কাও করেন না। এবং যে কারণে উনি বলেছেন আই ডোন্ট কেয়ার। সুতরাং আমাদের নেত্রী অত্যন্ত সাহসী, জাতির পিতার কন্যা, তার মতোই যোগ্য উত্তরাধিকার। সেই বিবেচনায় আমরা মনে করি এই সকল ইউনূসের টার্গেট শেখ হাসিনাকে বাদ দেওয়া, আওয়ামী লীগকে শেষ করা। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগরে উনি একটা ক্যাপিটাল বানাতে চাচ্ছেন। এটা উনি স্বর্গে, হাম্মকের স্বর্গে যদি থেকে এরকম ভাবনা করে থাকেন, সেটা করতেই পারেন, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা অসম্ভব, এটা সম্ভব না, মোটেও সম্ভব। এবং সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষ তাকে আগামী দিনে, বেশি দিন লাগবে না, অল্প সময়ের ভিতর দিয়ে এটা তাকে বুঝিয়ে দিবে। নাসিম ভাই, এই যে আপনি বলছিলেন, কিন্তু আমরা বাংলাদেশের মূলধারার যে বড় গণমাধ্যম, প্রভাবশালী দু একটা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বে ক্লিন ইমেজ, কোট আনকোট বললাম, তো ক্লিন ইমেজ কিছু নামও, দুই তিনটা নামও এসেছে, তাদেরকে আওয়ামী লীগের নেতৃত্বে আনার একটি আলোচনা আছে। তা আসলে আওয়ামী লীগের ভেতরে এই ধরনের কোনো আলোচনা আছে কিনা, বা যদি না থেকে থাকে তাহলে এই আলাপগুলো কারা তুলছে, কেন তুলছে? আমাদের দলের অভ্যন্তরীণ কোনো আলোচনা থাকলে তো সেটা তো মিডিয়ায় আসার কথা না, সেটা তো আভ্যন্তরীণ দলীয় কিছু শৃঙ্খলা আছে, আমাদের গঠনতন্ত্র আছে, দলের কিছু আলোচনা তো অনেক কিছুই হতে পারে, কিন্তু সব আলোচনা কি মিডিয়ায় আসে? আসা তো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় আলোচনাগুলো বেশি বেশি আসে, যা আলোচনার হয়তো অংশই না, আলোচনা হয়ই নাই কখনো, সেগুলোও কিন্তু আলোচনার কথা বলে মিডিয়াতে আসে। এই এআইয়ের যুগে অনেক কিছুই তো আসে, গুজব, মিথ্যাচার চলছে। তবে একটা কথা আমি বলতে পারি আমার জায়গা থেকে, সেটা হলো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি আমাদের ঐক্যের প্রতীক, তিনি আমাদের আলোকবর্তিকা। তার সাহসিকতা, তার দক্ষতা, তার রাজনৈতিক দৃঢ়তা, তার সক্ষমতা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে
একটি উচ্চতর অনন্য মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সে কারণে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনা একইভাবে আমরা দেখি। এটা একইভাবে একই সুতায় গাঁথা। এর থেকে আলাদা করার কোনো সুযোগ অথবা প্রচেষ্টা কখনোই আওয়ামী লীগের ভিতরে গত প্রায় ৪৫ বছর এটা দেখা যায়। এখনো সে জায়গায় আমরা একই জায়গায় আছি। তবে অনেক আলোচনা, কত কিছু হয়েছে, অনেক অপচেষ্টা পতিতেও হয়েছে, বারবার হয়েছে। এটা যে এখনো হবে, এটা হতে থাকুক না, কিন্তু এই আলোচনা করে কোনো লাভ হবে না, এটা আওয়ামী লীগ এটা বিশ্বাস করে না। আমাদের নেত্রী, আমাদের নেতাই শেখ হাসিনা, আমরা সবাই কর্মী, আমরা নিজেদেরকে নেতা মনে করি না। আমরা ওইভাবে বলতে গেলে আমরা মনে করি আমাদের নেতা শেখ হাসিনা, আমাদের বাঙালির নেতা বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতা দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষের নেতা দেশরত্ন শেখ হাসিনা। তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্মের ভবিষ্যতের তৈরির জন্য একটি মুক্ত পরিবেশ এবং তাদেরকে আগামীর বাংলাদেশে তারা মুক্তমনা, তারা আধুনিক, উন্নত, সমৃদ্ধ দেশে তারা বসবাস করবে, সেই স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা প্রাসঙ্গিক এবং প্রয়োজন এবং সবসময় আছে, থাকবে। ইনশাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইব, প্রার্থনা করব। আল্লাহ যেমন এখন পর্যন্ত ওনাকে এত প্রতিকূলতার পরও, এত ষড়যন্ত্রের পরও উনি সুস্থ আছেন, বেঁচে আছেন। 21 বার, 5ই আগস্ট ধরতে 22 বার ওনাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে রেখেছেন, উনি বেঁচে আছেন। আমাদের স্বপ্ন বেঁচে আছে, বাংলাদেশের মানুষের স্বপ্ন বেঁচে আছে। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই তার জন্য দোয়া চাইব, যাতে উনি আরো দীর্ঘজীবী হোক, উনি সুস্বাস্থ্যের অধিকারী হোক এবং ওনার প্রত্যয় দীপ্ত যে কণ্ঠ, নিশ্চয়ই ভালো কিছু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সেই ভালোর প্রত্যাশার জন্য আমরা আমাদের কাজ আমরা করে যাব, জনগণের জন্য, মানুষের জন্য, দেশের জন্য। আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী কাজ করে যাবে। দেশপ্রেমিক জনগণও দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করবেন, এটা আমাদের প্রত্যাশা। নাসিম ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশের, আমরা শুরুতেই যেটি বলছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বলি বা আন্তর্জাতিক নিরাপত্তা বলি, সবকিছু এখন হুমকির মুখে। এই যে মানিকগঞ্জে বাউলদের উপরে হামলার ঘটনা আজকেও ঘটেছে, এর আগে একজন বাউলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঠুনকো অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন তাদের উপরে হামলা চলছে। তো প্রত্যেকটি ক্ষেত্রে এ ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য অবস্থা করছে। শুধু সেটি নয়, আপনি জানবেন যে সম্প্রতি চট্টগ্রাম বন্দরও বিদেশিদের কাছে লিজ দেওয়া হয়েছে। তো এই যে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক যে বিষয়গুলো, বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা এখন এবং নিরাপত্তার দিক থেকেও খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো বাংলাদেশকে একটি স্থিতিশীল, অনেকেই বলছেন যে বাংলাদেশে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনের পরে হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে হয়তো স্থিতিশীল পর্যায়ে যাবে। তো সেক্ষেত্রে যদি নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হয়, তো বাংলাদেশে এই যে আওয়ামী লীগ স্থিতিশীলতার জন্য, মানে আওয়ামী লীগকে আসলে দরকার আছে কিনা, মানে বাংলাদেশে তো আরো অনেক রাজনৈতিক দল আছে, শুধু তারা মিলেও তো ক্ষমতায় গিয়ে এটি সুন্দরভাবে দেশ চালাতে পারে। মানে আওয়ামী লীগকে জরুরি কেন? আওয়ামী লীগ কি অপরিহার্য? আওয়ামী লীগ যেহেতু দেশের জনগোষ্ঠীর, বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিয়ে স্থিতিশীলতা সৃষ্টি হতে পারে না। গণতন্ত্রের কোনো ভাষায় একটি জনমতের প্রতি শ্রদ্ধাশীল যদি না থাকে, জনগণ যাকে ভোট দিতে চাইবে অথবা জনগণ যাকে যেই দলকে ভোট দিতে চায়,
সেটা বিভিন্ন দল হতে পারে, ছোট বড় দল হতে পারে, কিন্তু তার যদি নির্বাচন করা থেকে বেআইনি ভাবে অসাংবিধানিক ভাবে বাদ দেওয়া হয়, যেমন আওয়ামী লীগকে এই কাজটি করা হয়েছে, সেক্ষেত্রে তো স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তো সকলের দরকার। অস্থিতিশীলতা আজকে সৃষ্টি করেছে যারা অবৈধ দখলদার সরকার, এবং সে অস্থিতিশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাচ্ছে। সেই নির্বাচনে তো স্থিতিশীলতা ফিরে আসবে না। সেই নির্বাচনে যদি কোনো সেই নির্বাচনে সেই যারা দেশে স্থিতিশীলতা নষ্ট করেছে গত 15 মাসে, তাদেরকেই যদি সামনে নিয়ে আসা হয়, তো তারা কিভাবে সেই তথাকথিত নামমাত্র অথবা খণ্ডিত নির্বাচনে সরকার কি স্থিতিশীল হয় নাকি? তার প্রতি কি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তো এরা করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, এবং আঞ্চলিক নিরাপত্তা আজকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এবং এরাই যদি আবার সেই তথাকথিত ফরমাইশি নির্বাচন হয়, যে নির্বাচনে এরাই যদি আবার এই দখলদার বাহিনী যদি নির্বাচনে, খণ্ডিত নির্বাচনে, প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগরে বাদ রেখে, আওয়ামী লীগের এবং কি জাতীয় পার্টির মতো দলের কেউ বাদ রেখে নির্বাচন করে, তো সেই নির্বাচন তো একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সক্ষমতা নাই, এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের অপরিহার্যতা তো এখানেই, যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যারা জনগণের কাছে আস্থার জায়গাটি তৈরি করেছে আর জনগণ বিশ্বাস করে, কিছু সময়ের জন্য তাদেরকে প্রতারণা করেছে একটি অংশকে, কিন্তু সময়ের ব্যবধানে তারা ভুল বুঝতে পেরেছে, এবং তারা কিন্তু দেশরত শেখ হাসিনাকে ফিরে আনার জন্য তারা কিন্তু এখন কথা বলছে। সুতরাং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কে বাদ রেখে বাংলাদেশের রাজনীতিক নিরাপত্তা, স্থিতিশীল রাজনীতি, স্থিতিশীল রাষ্ট্র, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা সংরক্ষণ করবে